আসসালামু আলাইকুম। ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভিং এর 19-20 সেশনের বায়োলজি অংশের এমসিকিউ সমাধান নিয়ে হাজির হলাম। সো আজকে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে পনির তৈরিতে ব্যবহৃত এনজাইমের নাম কি। সো নামটা একটু খেয়াল করে দেখো। পনির নামের মধ্যে র ন দুইটাই আছে। রেনিন রেনিন নামের মধ্যেও র ন দুইটাই আছে। এই র ন কে উল্টাভাবে লিখলে কিন্তু রেনিন হয়, তাই না? সো বুঝতে পারছো, অ্যান্সারটা হবে রেনিন। অ্যান্সারটা হবে রেনিন। ওকে, আচ্ছা। আরো কিছু এনজাইমের ব্যবহার দেয়া আছে, যেমন পনির তৈরিতে তো আমরা পড়লাম রেনিন। চোখে সানি, এটার যে এনজাইম সেটা হচ্ছে ট্রিপসিন। তো এটা আমি এভাবে মনে রাখতাম, দেখো ট্রিপসিন নামের শেষ অংশে সিন আছে না? সিন মানে কি? দেখা। সি মানে দেখা। তাহলে যার নামের মধ্যে আছে সিন, সেটা হচ্ছে চোখের চোখের ব্যাপার স্যাপার আছে এর মধ্যে। হ্যাঁ, এরপরে হজম হজম সংশোধনে যে এনজাইমটা, তিনটা এনজাইমের নাম আছে। তো আমি এটা এভাবে পড়তাম, এই যে অ্যামাইলেজ, এটা আমি পড়তাম আমি আমি পেপেইন, দুটা নামের মধ্যে আছে পেপে। তাহলে আমি পেঁপে দিয়ে কি করি? হজম করি। পেঁপে খাইলে কি হজম হয় না? তাহলে আমি পেঁপে দিয়ে কি করি? হজম করি। এভাবে পড়তে পারো। এবং রাবার শিল্পে এটা হচ্ছে ক্যাটালেজ, মনে রাখো। পরের প্রশ্নটা দেখো ভাইয়া, অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? সো অ্যাড্রিনালিন হরমোন থেকে কি কি হরমোন নিঃসৃত হয় সেটা আমরা একটু দেখি। অ্যাড্রিনাল গ্রন্থি, বা যার আরেকটা নাম হচ্ছে সুপ্রারেনাল, নামের শেষটা একটু খেয়াল করে দেখো। নামের শেষে আছে রেনাল। রেনাল মানে কি? রেনাল মানে হচ্ছে বৃক্ক। সো বৃক্কের ওপরে, আচ্ছা ধরে নাও এটা হচ্ছে বৃক্ক। এই বৃক্কের ওপরে, সুপ্রা মানে যেহেতু ওপরে, তাহলে বৃক্কের ওপরে এই যে এই জায়গাটাতে একটা গ্রন্থি আছে, যে গ্রন্থিটাকে বলা হচ্ছে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল। অবস্থানটা দেয়া আছে দেখো, প্রতিটি বৃক্কের ঊর্ধ্ব প্রান্তে। তাহলে বৃক্ক যেহেতু দুইটা, কিডনি যেহেতু দুইটা, কিডনি মানে কি? আইফোন। আইফোন যেহেতু দুইটা আছে, তার মানে কি এই রেনালের সংখ্যা, অ্যাড্রেনালের সংখ্যাও কিন্তু দুইটা। এবং এই গ্রন্থিটার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কর্টেক্স, মানে কি বাইরের দিকের যে বাইরের দিকের যে অংশগুলো সেগুলোকে বলা হয় কর্টেক্স, এবং মাঝের যে অঞ্চলটা সেটাকে বলা হয় মেডুলা। কর্টেক্স হচ্ছে বাইরের অঞ্চল, মাঝের অঞ্চল হচ্ছে মেডুলা। তো দুই অঞ্চল থেকে বিভিন্ন ধরনের হরমোন খরিত হয়। যেমন কর্টেক্স থেকে যে হরমোনগুলো খরিত হয় সেগুলো হচ্ছে কর্টিকয়েড হরমোন। কর্তে কর্টেক্স, কর্তে কর্টিকয়েড। তাহলে একটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, এই যে কর্টিকয়েড, মিনারেলো কর্টিকয়েড, যৌন কর্টিকয়েড বা সেক্স কর্টিকয়েড। ওকে ভাইয়া, তাহলে কর্টেক্স থেকে যে হরমোনগুলো খরিত হয় সেগুলো হচ্ছে কর্টিকয়েড হরমোন, গ্লুকো, মিনারেলো, সেক্স। এবং মেডুলা থেকে দুইটা হরমোন বা তিনটা হরমোন নিঃসৃত হয়, এর সাথে আরেকটা অ্যাড করে নাও। একটা হচ্ছে অ্যাড্রেনালিন, যার আরেকটা নাম হচ্ছে এপিনেফ্রিন, বা এটা হচ্ছে আপদকালীন যে হরমোন, মানে আপদকালীন হরমোন বলা হয়। ভয় পেলে এই হরমোনটা নিঃসৃত হয়। নর এড্রেনালিন বা নর এপিনেফ্রিন, এর সাথে আরেকটা হরমোনের নাম মনে রাখো। 3 নম্বর যে হরমোনটা নতুন বইয়ে তোমাদের অ্যাড হয়েছে সেটা হচ্ছে ডোপামিন। ডোপামিন। ওকে, তাহলে মেডুলা থেকে এই তিনটা হরমোন নিঃসৃত হয়। পরের প্রশ্নটা একটু খেয়াল করে দেখো। পরের প্রশ্নে বলছে মানব দেহে মোট ইমিউনোগ্লোবিনের কত ভাগ আইজিজি? সো আমরা জানি 5 ধরনের ইমিউনোগ্লোবিন দেখা যায়, আইজিজি, এ, এম, ই, ডি, 5 ধরনের, তাই না? তো এর মধ্যে জি এবং এম, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। জিএম এর মধ্যে সম্পর্ক আছে। জিএম এর মধ্যে সম্পর্কটা হচ্ছে জিটা সবচেয়ে ছোট, এমটা সবচেয়ে বড়। হ্যাঁ, তাহলে ফার্স্টে ছোট তারপরে বড়, জিএম। এবং জিএম এর মধ্যে আরেকটা সম্পর্ক হচ্ছে এরা কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। দেখো বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখি, জিএম এর মধ্যে এই যে আইজিজি এবং আইজিএম, এই দুটার মধ্যে সম্পর্ক হচ্ছে প্রথমটা ছোট তারপর একটা বড়। ওকে, এবং পার্সেন্টেন্সের, আচ্ছা আরেকটা বৈশিষ্ট্য জিএম এর মধ্যে যেটা কমন, সেটা হচ্ছে এটা দুইটাই কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। দুইটাই কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। পার্সেন্টের দিকে যদি আমরা দেখি, বড় থেকে ছোট মানের দিকে যাবে, তাহলে জিএএমইডি গেমড, ফার্স্টে 75, 15, 5 to 10, 0.1, 1। এরপরে ব্যবহারটা যদি আমরা দেখি,
এই 5টা অ্যান্টিবডির ব্যবহারটা এইভাবে মনে রাখতে পারো, যেমন জিতে মনে রাখো, জিতে গর্ভাবস্থা, এই যে জিতে জিতে গর্ভাবস্থা, তাহলে গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে যে অ্যান্টিবডি সেটা হচ্ছে জি। এ থেকে মনে রাখো এতে আম্মু, হ্যাঁ আম্মু, এই যে মা, আম্মু মানে কি মা, তাহলে মায়ের বুকের দুধ থেকে শিশুদের স্থানান্তরিত হয় কোন অ্যান্টিবডি? এ। ঠিক আছে ভাইয়া, এম নিয়ে তো আমরা পড়ছি। এরপর দেখো অ্যালার্জি, নামটা শুনতে কি মনে হচ্ছে? ই, তাহলে অ্যালার্জি এটা হচ্ছে ই। ঠিক আছে, হ্যাঁ ওকে। তাহলে পরের প্রশ্নটা একটু দেখো, পরের প্রশ্নটা কি বলছে ভাইয়া? পোয়েসিয়া গোত্রের উদ্ভিদের ফলকে কি বলা হয়? সো পোয়েসিয়া গোত্রের যে উদ্ভিদ, একটা উদ্ভিদের উদাহরণ যদি আমি দিই, সবচেয়ে কমন উদাহরণটা হচ্ছে ধান। তো ধানের শীষ, হ্যাঁ ওই যে বিএনপি যখন মিছিল করে তখন কি বলে? ধানের শীষ, তাই না? তাহলে এই যে ক্যারিওপসিস, ধানের শীষ, মিল আছে না? তাহলে পোয়েসিয়া গোত্রের উদ্ভিদের ফলটার নাম কি? ক্যারিওপসিস, ধানের শীষ, ক্যারিওপসিস। ক্লিয়ার? পরে আচ্ছা, এখানে কিছু ফলের উদাহরণ দেওয়া আছে, আরো বেশ কিছু উদাহরণ আমরা দেখে নিই। সো যেটা সবচেয়ে সহজ, যেগুলো মনে রাখা সহজ, সেগুলো আমরা ফার্স্টে পড়ি। যেমন ক্যারিওপসিস, ধানের শীষ, এটা নিয়ে তো আমরা পড়লাম। এরপরে দেখো সরস, আচ্ছা সরসটা পরে পড়ি। ধনে, হ্যাঁ ধনে থেকে মনে রাখো ধনী। আমাদের সমাজে যে ধনী শ্রেণী আছে, অর্থাৎ যারা অন্যদেরকে শোষণ করতে চায়, এই ধনী শ্রেণী কি সাইজ করতে হবে না বলতো? তাহলে এই সাইজ কাদেরকে করব আমরা? ধনীদের। সাইজোকার্পের উদাহরণ হচ্ছে ধনী। ঠিক আছে, এরপরে আরো 3টা আমরা একটু পড়ি। একটা হচ্ছে সিলিকুয়া, একটা হচ্ছে লিগিউম এবং ক্যাপসুল। এই 3টা সম্পর্কে আমরা একটু আলাদাভাবে পড়ি। তাহলে ফার্স্টটা কি? ফার্স্টটা হচ্ছে সিলিকুয়া, এই সিলির লি থেকে মনে রাখো লিগিউম, এবং ক থেকে মনে রাখো ক্যাপসুল। ওকে, তাহলে সিলিকুয়া, ল থেকে মনে রাখো লিগিউম, ক থেকে মনে রাখো ক্যাপসুল। সো এই সিলিকুয়া, এটা সম্পর্কে যে কথাটা মনে রাখবে ভাইয়া, আমি একটু দেখাই তোমাদের। আচ্ছা আমি একটু লিখে দিই, তারপরে তোমাদের দেখাই, তাহলে ভালো করে বুঝতে পারবা। সিলিকুয়া যে ফলটা আছে না, এটা নিচ থেকে উপরে বিদারিত হয়। এটা এই 3টাকে বলা হয় বিদারী ফল। এই তিনটা হচ্ছে বিদারী ফল, অর্থাৎ এই ফলটা ফেটে যায়, পেকে গেলে এই ফলটা ফেটে যাবে। এবং সিলিকুয়াটা মনে রাখো নিচ থেকে উপরের দিকে ফাটে, উপরে, এটা হচ্ছে বিদারী হয়, উপরের দিকে বিদারিত হয়। ওকে, লিগিউম, এটা মনে রাখো, এটা যেহেতু নিচ থেকে উপরে, তাহলে এটা কি হবে? উপর থেকে নিচে, এটা উপর থেকে নিচে, তবে একটাই কপাট থাকে, এক কপাটে বিদারিত হয়। ক্লিয়ার? আর ক্যাপসুল সম্পর্কে মনে রাখো, এটাও উপর থেকে নিচেই, তবে একটা কপাট না, এখানে থেকে বহু কপাটে বিদারিত হয়। বিষয়টা এমন, একটু তোমাদেরকে দেখাই দিই, তাহলে সহজে বুঝতে পারবা। দেখো, তাহলে ফার্স্টে কি মনে রাখবা? ফার্স্টে হচ্ছে সিলিকুয়া, ল থেকে মনে রাখো লিগিউম, ক থেকে মনে রাখো ক্যাপসুল। তাহলে সিলিকুয়াটা দেখতে কেমন? দেখো, এটা যদি ফল হয়, এই ফলটা যখন বিদারিত হবে তখন কি হবে? নিচ থেকে উপরের দিকে আস্তে আস্তে বিদারিত হবে। ওকে, লিগিউম যখন বিদারিত হয়, লিগিউমটা উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে বিদারিত হয়। যে দেখো, উপর থেকে নিচের দিকে বিদারিত হয়েছে। তবে কপাট কয়টা দেখো তো? কপাট হচ্ছে একটা, বা একটা নাকি দুইটা কপাট হইলো তো। আচ্ছা, একটা কপাটে না, 2 কপাটে। তাহলে এই যে 2টা কপাট হয়ে গেছে না? এবং ক্যাপসুলটা, এটা কিন্তু উপর থেকে নিচের দিকেই হবে, তবে একটা কপাট না, বহু কপাট। এই যে দেখো, তাহলে এভাবে পড়তে পারো, সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে লি, এই যে কু, সি লি কু, সি লি কু। ক্লিয়ার? বহু কপাট। তো উদাহরণটা মনে রাখো,
সিলিকোয়া, সিলিকোয়ার উদাহরণটা হচ্ছে সিলিসরি, সিলিসরু, বারবার পড়ো, সিলিসরি, সিলিসরি। তাহলে সিলিকোয়ার উদাহরণ হচ্ছে সরিষা। লিগিউমের উদাহরণটা মনে রাখো, লিগিউম শিম, এই যে শেষে ম ম মিল আছে, আমার কেন জানি এমনিতে মনে থাকতো লিগিউম উচ্চারণ হইলে শিম বিষয়টা চলে আসে, লিগিউম শিম, লিগিউম শিম। আচ্ছা, এবং ক্যাপসুল, ক্যাপসুল বিষয়টা এভাবে পড়তে পারো, ক্যাপসুল বিষয়টা প্রথম অক্ষরগুলো দ্বারা মনে রাখতে পারো, যেমন ক্যাপসুল, কতে কার্পাস। হ্যাঁ, এই ক্যাপসুলের নামের মধ্যে আবার প আছে, কতে পাট, এটা মনে রাখো। এছাড়া ঢেঁড়সের কথা কল্পনা করতে পারো, ঢেঁড়স ফলটা দেখো তো, ঢেঁড়স ফলটা কেমন, অনেকগুলা কপাট আছে না, এই ক্যাপসুল বহু কপাটে বিদারিত হয়, তাহলে ঢেঁড়স কথাটা চিন্তা করলে দেখো ঢেঁড়সের কয়েকটা কপাট আছে না, ওই ফলটা যদি বিদারিত হয় কয়েকটা কপাট থেকে তো বিদারিত হবে, তাই না? তাহলে এই যে কতে কার্পাস, কতে পাট আর ঢেঁড়স তো এমনিতেই মনে থাকবে। ওকে, তাহলে এই কয়টা হইল। এরপরে আসো বেরি, প্রথম অক্ষরগুলো মনে রাখতে পারো, যদি পারো এমনিতেই মুখস্থ করে নিবা, আর যদি না পারো প্রথম অক্ষরগুলো এইভাবে পড়তে পারো। আমি যেভাবে পড়ি সেটাই বলি তোমাদের, প্রথম অক্ষরগুলো দিয়ে একটা ওয়ার্ড বানাইতাম, সেটা যত বিদঘুটে হোক সেটা আমি পড়তাম বারবার। ঠিক আছে, যেমন এখানে কি আছে, বেরি, এই বেতে বেগুন, তাহলে বে পে টক, এভাবে পড়তে পারো, যে বেপে টক, বেপে টক, পেপে টক, বারবার পড়ো। হ্যাঁ, তাহলে বেরির উদাহরণ কি, বে পে টক। হ্যাঁ, তাহলে বেতে তো বেরি, বেরির উদাহরণ আমরা পড়তেছি। এই বেতে আরেকটা কথা মনে রাখো, বেতে বেগুন, কতে কলা, আর এই বেপে কেমন, বেপে খাইতে টক, তাহলে টতে টমেটো, কতে কলা। ক্লিয়ার? ঠিক আছে, এরপরে দেখো বাকি যতগুলো আছে, যতগুলা নাই, যে গুচ্ছিত, এই ফলটা বাদ দাও, গুচ্ছিত ফলের উদাহরণ হচ্ছে আতা, স্ট্রবেরি। এই ফলগুলোর দিকে তাকাইলেই একটু মনে হয় না যে এগুলো গুচ্ছ গুচ্ছ করে এই ফলগুলা তৈরি হয়েছে। আতার দিকে তাকাও, মনে হয় না যে গুচ্ছ গুচ্ছ করে অনেকগুলা গুচ্ছ মিলে একটা ফল হয়েছে, তাহলে আতা, স্ট্রবেরি এগুলো হচ্ছে গুচ্ছ ফল। এবং বাকি যতগুলো আছে সবগুলার উদাহরণ হচ্ছে কাঁঠাল এবং আনারস। বাকি সবগুলোর উদাহরণ কি, বাকি সবগুলোর উদাহরণ হচ্ছে কাঁঠাল, আনারস। এই যে কাঁঠাল, আনারস, এখানেও আছে কাঁঠাল, আনারস। তাহলে মনে থাকবে না ভাইয়া? মনে থাকার কথা। অপ্রকৃত ফলের মধ্যে একটা এক্সট্রা আছে, অপ্রকৃত ফল, অতে অপ্রকৃত, আতে আপেল, এই কথাটা মনে রাখতে পারো, অতে অপ্রকৃত, আতে আপেল। আপেলের ল আছে, চালতাতেও ল আছে, পড়তে পারো, যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো, তোমার মনে রাখলেই হবে। ওকে, বারবার পড়লে এমনিতেই মনে থাকে এই বিষয়গুলা। পরের প্রশ্নটা দেখো ভাইয়া, কোন হরমোনের উৎস পিটুইটারি গ্রন্থি নয়? নয় বলছে, অনেকে পিটুইটারি গ্রন্থি দেখিয়া, নামের মধ্যে আছে পিটুইটারি গ্রন্থি, দেখিয়া অ্যান্সার দিয়ে দাও। ঠিক আছে, প্রশ্নটা পড়োই না ভালো করে, অপশন গুলোও দেখো না, তোমার কাছে যেটা মনে হয়, মানে চোখে ফার্স্টে যেটা পড়ে সেটা 100% শিওর হয়ে প্রশ্নটা অ্যান্সার করে ফেলো, পরে বাসায় এসে দেখো যে এখানে দেয়া আছে 9। হ্যাঁ, তাহলে আমাদের ফার্স্টে জানতে হবে, যেহেতু 9 বলছে, আমরা যদি জানি পিটুইটারি গ্রন্থির হরমোন কোনগুলা, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটা 9। তো পিটুইটারি গ্রন্থির হরমোন গুলা কি কি সেটা একটু আমি তোমাদেরকে দেখায় দিই। এই যে দেখো, আচ্ছা, পিটুইটারি গ্রন্থি সম্পর্কে ফার্স্টেই কয়েকটা কথা মনে রাখো। এই পিটুইটারি গ্রন্থি এটা থাকে মাথায়, আমাদের মাথায় থাকে পিটুইটারি গ্রন্থি, এবং এটাকে বলা হয়, এটা হচ্ছে প্রধান গ্রন্থি, বা এটাকে বলা হয় প্রভু গ্রন্থি, বা এটা যেহেতু রাজা, সব গ্রন্থির রাজা, এই কারণে বলা হয় রাজগ্রন্থি। এটাকে বলা হয় হাইপোফাইসিস। ওকে, আচ্ছা, এবং এটা যেহেতু সবার মাস্টার, তার মানে কি, এটা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে এটা সবচেয়ে ছোট গ্রন্থি, কিন্তু নামগুলা দেখেই বুঝতে পারতেছো সবচেয়ে ছোট, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। মানে ছোট মরিচের ঝাল বেশি না, এই টাইপের একটা ছন্দ আছে না, মানে আছে না, কথা আছে না, তো এই হচ্ছে ছোট তবে অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো এই পিটুইটারি গ্রন্থির 3টা অংশ আছে, 3টা প্রান্ত আছে। অগ্রপ্রান্তের অগ্রপ্রান্তের যে হরমোনগুলা, সেই হরমোনগুলার এখানে দেওয়া আছে, দেখো 6টা হরমোন দেওয়া আছে। সো এই হরমোনগুলা কি কি, এভাবে পড়তে পারো, এফ, আচ্ছা, হরমোনগুলো এভাবে পড়তে পারো, এফ
এল এ টি, FLAT, পি, আরেকটা কি বাকি থাকলো, এস। হ্যাঁ, তাহলে যারা পিএস মানে কি পার্সোনাল, PA মানে তো পার্সোনাল, আচ্ছা যাই হোক, যারা ওই যে পিএস কে ফ্ল্যাট করে, সেটা হচ্ছে ফ্ল্যাট পিএস। ওকে, তাহলে এফ মানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলতে লুটিনাইজিং হরমোন, এতে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, তারপরে টিতে মনে রাখো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, পিতে মনে রাখো প্রোল্যাকটিন, এবং এসতে মনে রাখো সোমাটোস্ট্যাটিন হরমোন। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে অগ্রপ্রান্ত থেকে, এখানে যতগুলো হরমোন দেওয়া আছে এই সবগুলো হচ্ছে অগ্রপ্রান্ত থেকে গঠিত হয়, অগ্রপ্রান্ত। হ্যাঁ, আচ্ছা, এছাড়াও আরো দুইটা প্রান্ত আছে, একটা হচ্ছে মধ্য, এই পিটুইটারি গ্রন্থির মধ্যখান থেকে মতে মনে রাখো মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটার নাম কি? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ওকে, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এবং এই পশ্চাৎ অংশ থেকে পিটুইটারি গ্রন্থির দুইটা হরমোন খরিত হয়, একটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন, হ্যাঁ, এটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন, যার আরেকটা নাম হচ্ছে ADH অথবা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আচ্ছা, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ওকে, আরো একটা হরমোন, পরে যে হরমোন সেটা হচ্ছে অক্সিটোসিন, আরেকটা যে হরমোন সেটা হচ্ছে অক্সিটোসিন। তাহলে এই দুইটা কথা মনে রাখো, একটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন এন্ড অক্সিটোসিন। তাহলে প্রশ্নটার অ্যান্সার এখন দাও তো ভাইয়া, কোন হরমোন এর উৎস পিটুইটারি গ্রন্থি নয়? সো আমরা পড়ছি প্রোল্যাকটিন, এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থির হরমোন। তাহলে এরপরে অক্সিটোসিন, এটাও আমরা দেখছি পিটুইটারি গ্রন্থির হরমোন। ভ্যাসোপ্রেসিন মাত্রই পড়লাম, এটাও পিটুইটারি গ্রন্থির হরমোন। তাহলে অ্যান্সারটা কোনটা হবে? প্রোজেস্টেরন। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্নটা একটু দেখো, শিখাকোষ যে পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। শিখাকোষ আমরা প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্য এর আগেও দেখেছি, এই বৈশিষ্ট্যগুলো একটু দেখো। সো এই দ্বারা প্লাটিহেলমিনথেসের দুইটা কথা মনে রাখো, প্লাটিহেলমিনথেসের প্রাণীগুলা পথে পরজীবী, পথে প্যারেনকাইমা। টতে মনে রাখো ট্রিপোব্লাস্টিক বা ত্রিস্তরী, হতে মনে রাখো হুক বা চোষক, লতে মনে রাখো এদের লার্ভা দশা বিদ্যমান, মতে মেসেনকাইম, নতে নরম এবং নিষেক অভ্যন্তরীণ। তাহলে ন দ্বারা দুইটা কথা, নরম এবং নিষেক অভ্যন্তরীণ। থতে কোনো কথা নাই, স দ্বারা দুইটা কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে শিখাকোষ বা ফ্লেম সেল। এই যে দেখো, শিখাকোষ অথবা ফ্লেম সেল। তাহলে কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য? প্লাটিহেলমিনথেস। ওকে, তাহলে স দ্বারা দুইটা কথা, শিখাকোষ এবং ফ্লেম সেল। শিখাকোষ বা ফ্লেম সেল আছে। আরো একটা স দ্বারা আরেকটা কথা মনে রাখতে হবে, সংবহন এবং শ্বসনতন্ত্র, এটা কিন্তু অনুপস্থিত প্লাটিহেলমিনথেসে। পরের প্রশ্নটা দেখো, মানব জিনোমে ক্ষারক যুগলের সংখ্যা কত? অ্যান্সার হচ্ছে 3 বিলিয়ন। ওকে, কোন উদ্ভিদ বাংলাদেশে বিলুপ্ত প্রায়? অ্যান্সার হচ্ছে পোডোকার্পাস নেরিফোলিয়া। পোডোকার্পাস নেরিফোলিয়া। সো এই উদ্ভিদটা হচ্ছে বাঁশ পাতা নামে পরিচিত। এই উদ্ভিদটা হচ্ছে বাঁশ পাতা এবং এটা বিলুপ্ত প্রায় একটা উদ্ভিদ, যেটার আরেকটা নাম হচ্ছে বাঁশ পাতা নামে পরিচিত, এটা মনে রাখো। পরের প্রশ্নটা দেখো ভাইয়া, কোন অ্যামিনো অ্যাসিডের 4টা কোড রয়েছে? সো এই অ্যামিনো অ্যাসিড গুলো একটু দেখি, কয়েকটা অ্যামিনো অ্যাসিডের নাম আমাদের মনে রাখতে হবে। অ্যামিনো অ্যাসিড মোট 20 ধরনের, এর মধ্যে 4টা অ্যামিনো অ্যাসিডের নাম মনে রাখো, যেগুলার একটার বেশি কোডন রয়েছে। ওকে, যে অ্যামিনো অ্যাসিড গুলা একাধিক কোডন নির্দেশ করে। সো অ্যামিনো অ্যাসিড গুলা দেখো, প্রথমটা কি? লা
পরেরটা হচ্ছে ভ, লাভ আর, পরেরটা হচ্ছে আর, তাহলে লাভারলি। হ্যাঁ, এভাবে পড়তে পারো, 4টা অ্যামিনো অ্যাসিড এভাবে মনে রাখো, লাভারলি, লাভারলি 2 4 6 6। প্রথমে 2 রান নিল, পরে একটা 4 মারছে, পরে 2টা 6 মারলো। ক্রিকেট খেলার কথা চিন্তা করো, তাহলে 2 4 6 6, লাভারলি 2 4 6 6, এভাবে মনে রাখতে পারো। তাহলে 4 কার? ভ্যালিনের। ওকে, সো এটার অ্যান্সার হবে ভ্যালিন। পরের প্রশ্নটা দেখো ভাইয়া, পরের প্রশ্নটাতে বলছে কোনটি পত্রঝরা উদ্ভিদ? পত্রঝরা উদ্ভিদ ফার্স্টে আমি দেখে নিই পত্রঝরা উদ্ভিদ কি কি। শাল, এবং শালের বৈজ্ঞানিক নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা নিজের নাম ভুলে গেলেও এই নামটা কখনোই ভুলবা না, কারণ তোমাকে যদি প্রশ্ন করে কখনো, এই শাল থেকেই কিন্তু বেশিরভাগ প্রশ্নটা করে। এই অধ্যায়ের মধ্যে এই যে শাল, এই অংশটা থেকে বা শাল থেকেই বেশিরভাগ প্রশ্ন করে। সো এটার বৈজ্ঞানিক নামটা হচ্ছে শরিয়া রোবুস্টা। এটা একদম ঠাড়া মুখস্থ করে ফেলবা, মানে নিজের নাম ভুলে গেলেও এটা ভোলা যাবে না। ওকে, তাহলে অন্যান্য উদ্ভিদগুলো যদি মনে নাও থাকে সমস্যা নাই, কারণ এইখান থেকে যদি প্রশ্ন করে শাল থেকেই করবে, শালই দিবে তোমাকে। ঠিক আছে, তাহলে পত্রঝরা উদ্ভিদ বা পর্ণমোচীর উদ্ভিদটা হচ্ছে শাল। ওকে, আচ্ছা, তো বাংলাদেশে যে বনাঞ্চল, 3 ধরনের বনাঞ্চল দেখা যায়। এটা হচ্ছে চিরসবুজ বা উপচিরসবুজ, 2 নম্বর হচ্ছে পত্রঝরা বা পর্ণমোচী, এবং 3 নম্বর হচ্ছে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, বাংলাদেশের যে সুন্দরবন সেটাকে বলা হয় ম্যানগ্রোভ, এবং এই সুন্দরবনকে ইউনেস্কো, সালটাও মনে রাখো 1997, এই 1997-এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে অভিহিত করে। তো তাহলে ইউনেস্কো কত সালে করছে? 1997-এ। আর যদি বলা হয় যে বাংলাদেশ সরকার এটাকে, এই সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অভিহিত করছে? সেটা হচ্ছে 199। তাহলে 2টা সালই একটু মনে রাখো। এই ম্যানগ্রোভ বনাঞ্চলের বেশ কিছু উদ্ভিদ হচ্ছে গোলপাতা, পিতাল, সুন্দরী, গেওয়া, কেওড়া, গরান, পশুর। ঠিক আছে, সো গোলপাতাটা কিন্তু অনেক বেশি কমন, আরেকটা হচ্ছে সুন্দরী। এই 2টা উদ্ভিদ কিন্তু কমন। চিরসবুজ বা উপচিরসবুজ, এটার উদাহরণটা মনে রাখো। উদাহরণ হচ্ছে রাতারগুল, এটা হচ্ছে একটা সোয়াম্প ফরেস্ট। রাতারগুল সোয়াম্প ফরেস্ট, না পাশে লিখে নিতে পারো সোয়াম্প ফরেস্ট। এবং এটা যেহেতু চিরসবুজ, এদের মাটিতে আছে প্রচুর পরিমাণ হিউমাস সমৃদ্ধ মাটি এদের। ওকে, এবং এই বনটা কিছুটা ঘন হয়, তবে পত্রঝরা যেটা, এখানে পাতা ঝরে যায় এবং এটা তুলনামূলক কম ঘন। যেহেতু পাতা ঝরে যায়, কম ঘন। যেমন মধুপুরের যে বনাঞ্চলটা আছে সেটা হচ্ছে এই পত্রঝরা বা পর্ণমোচী। হ্যাঁ, এই মধুপুরে গেলে দেখতে পাবা যে সেখানে শাল গাছ কিন্তু আছে। এটা হচ্ছে সমতল ভূমি, কিন্তু পাহাড়ি অঞ্চল না, এটা সমতল ভূমির যে বনাঞ্চল সেটা হচ্ছে পর্ণমোচী। তাহলে এটার অ্যান্সার কি হবে ভাইয়া? এই যে পত্রঝরা, এই যে বললাম না, তোমাকে যদি দেয় শালটাই দিবে, শরিয়া রোবুস্টা। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা কি বলছে? কোন অঙ্গাণুতে অক্সিজম দেখা যায়? অক্সিজম দেখা যায় যে অঙ্গাণুতে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কিভাবে বুঝলাম ভাইয়া মাইটোকন্ড্রিয়া? এই মাইটোকন্ড্রিয়া নাম থেকেই তুমি বুঝতে পারবা, মাইটোকন্ড্রিয়া নাম থেকেই বুঝতে পারবা। মাইটোকন্ড্রিয়া নামটা একটু লিখো, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া নাম থেকেই আমরা জানতে পারি মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি কি আছে। এই থেকে মনে রাখো, থেকে 2টা কথা মনে রাখতে পারো, মতে মেমব্রেন, থেকে 2টা কথা মনে রাখো, মতে মেমব্রেন এবং মতে ম্যাট্রিক্স। এই আইটা দেখতে, মানে আই আর ই, এই দুটার উচ্চারণ সিমিলার না? সো এই আই বা ই বা মাইটোকন্ড্রিয়া, হর্ষ ই, মাই, এই ইতে মনে রাখো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিসি। ওতে মনে রাখো, ওতে হচ্ছে অক্সিজম,
এরপরে আরতে মনে রাখো, আরতে রাইবোজোম, রাইবোজোম এবং রাইবোজোমটা অবশ্যই 70s রাইবোজোম। যারা এই প্রথম অধ্যায়টা পড়ছো তারা জানো এখানে যে রাইবোজোমটা দেখা যায় সেটা হচ্ছে 70s রাইবোজোম। এছাড়া আরএনএও দেখা যায়, রাইবোজোমের সাথে মনে রাখো আরএনএ। ডিতে মনে রাখো, ডিতে ডিএনএ, এবং শুধু ডিএনএ না, এই ডিএনএটা কিন্তু কিছুটা বৃত্তাকার, বৃত্তাকার ডিএনএ। তাহলে মাইটোকন্ড্রিয়াতে এই অংশগুলা দেখা যায়, এই অংশগুলোর কথাগুলা মনে রাখো। এরপরে দেখো মানুষের মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের আবরণ কোনটা? অবশ্যই মস্তিষ্কের আবরণ বা সুষুম্না কাণ্ডের আবরণ মেনিনজেস। এর সাথে আমরা আরো বেশ কিছু অঙ্গের আবরণ পড়ে নিই, যেমন পেরিকার্ডিয়াম। যদি বলা হয় হৃৎপিণ্ডের আবরণ, হৃৎপিণ্ডের আবরণ, হৃৎপিণ্ডের আবরণ, এটাই হচ্ছে পেরিকার্ডিয়াম, এটা হচ্ছে পেরিকার্ডিয়াম। ওকে, এরপরে আমি বলতে পারি যে ব্যাকটেরিয়ার আবরণ। আমার যে কয়টা মনে আছে সেই কয়টাই বলে দিই তোমাদের। হ্যাঁ, আমি যদি বলি ব্যাকটেরিয়ার আবরণ কোনটা? ব্যাকটেরিয়ার আবরণ হচ্ছে ক্যাপসুল। ব্যাকটেরিয়ার সবার উপরে যেই ইয়েটা থাকে, যে আবরণটা থাকে, সেটার নাম হচ্ছে ক্যাপসুল। এরপরে আমি যদি বলি যকৃতের আবরণ, যকৃতের আবরণ এই যে ক্যাপসুলি, ঠিক আছে, তবে তার নামের শুরুতে আছে গ্লিসন্স, তাহলে গ্লিসন্স ক্যাপসুল। এরপরে বৃক্কের আবরণটাও ক্যাপসুল, তাহলে বৃক্কের আবরণ রেনাল ক্যাপসুল। রেনাল কথাটার অর্থ হচ্ছে বৃক্ক, রেনাল ক্যাপসুল। এরপরে আমি যদি বলি যে অস্থির আবরণ কি? অস্থির আবরণ হচ্ছে অষ্টি, পেরিঅস্টিয়াম। অস্থির আবরণ হচ্ছে পেরিঅস্টিয়াম। ওকে, এখানে অষ্টি কথাটার অর্থ হচ্ছে অস্থি এবং পেরিমান হচ্ছে চারদিকে, তাহলে অস্থির চারদিকে, তার মানে কি পেরিঅস্টিয়াম। হ্যাঁ, আমি যদি বলতাম তরুণাস্থির আবরণ, তরুণাস্থির আবরণ হচ্ছে পেরিকন্ড্রিয়াম। কন্ড্র কথাটার অর্থ হচ্ছে তরুণাস্থি, তাহলে তরুণাস্থির আবরণ হচ্ছে পেরিকন্ড্রিয়াম। ক্লিয়ার ভাইয়া? ওকে, তোমাদের যদি আরো কিছু আবরণ পেয়ে যাও, তোমরা যারা লিখে নিবা এটা, তার পাশাপাশি ওইটাও অ্যাড করে নিবা, ঠিক আছে? আমার যেই কয়টা মনে পড়ছে এখন সেই কয়টা বলে দিলাম তোমাদের। এরপর আসো, কোন প্রাণীতে প্লাকোয়েডাইস রয়েছে? সো মাছ সম্পর্কে আমরা পড়ছি, জুলজির প্রথম অধ্যায়ে মাছ নিয়ে আমরা পড়ছি। তো মাছ, ক ধরনের মাছ আছে? 3 ধরনের। CAS, ক ধরনের মাছ আছে? CAS, ক্যাস। সিতে কন্ড্রিকথিস, এতে অ্যাক্টিনোপ্টেরিজি এন্ড এসতে সার্কোপ্টেরিজি। কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিজি এন্ড সার্কোপ্টেরিজি। এখানে কন্ড্র কথাটার অর্থ হচ্ছে তরুণাস্থি। কন্ড্র মানে কি? তরুণাস্থি। তাহলে এটাকে আমরা বলতে পারি তরুণাস্থি বা কমলাস্থিময় মাছ। হ্যাঁ, তাহলে এইটা যদি তরুণাস্থি হয়, বাকি দুইটা অস্থি দ্বারা তৈরি। কেন অস্থি দ্বারা তৈরি? এই যে অ্যাক্টিনোপ্টেরিজি এন্ড সার্কোপ্টেরিজি, এদেরকে বলা হয় অস্টিকথিস, ওটাকে বলা হয় কন্ডিকথিস, আর এই দুটাকে একত্রে বলা হয় অস্টিকথিস। অস্টি কথাটার অর্থ হচ্ছে অস্থি, তাহলে ওইটা হচ্ছে তরুণাস্থি, আর এদের কঙ্কালটা কেমন? কঙ্কালটা হচ্ছে অস্থি দ্বারা তৈরি, তাহলে তরুণাস্থি, অস্থি। এরপরে দেখো এদের আইসটা কেমন? প্লাকয়েড, সাইক্লয়েড বা টিনয়েড। সরি, এখানে ভুল হয়ে গেছে, এটা হচ্ছে গ্যানয়েড। তাহলে আইসটা কেমন যদি প্রশ্ন করা হয়? প্লাকয়েড, সাইক্লয়েড বা টিনয়েড, গ্যানয়েড। প্লাকয়েড, সাইক্লয়েড, টিনয়েড, সরি গ্যানয়েড। প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড। তরুণাস্থি, অস্থি, প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, এভাবে পড়বা। ফুলকারন্ধ্র 5 থেকে 7 জোড়া, 1 জোড়া। ফুলকার আবরণ কানকো দিয়ে আবৃত নয়, এটা আবৃত। এরপরে দেখো পুচ্ছপাখনা, হেটারো হোমো ডাইফি। বায়ুথলি বা পটকা এটা থাকে না? থাকে। এবং
এটার উদাহরণটা আশা করি সবাই জানো, উদাহরণটা হচ্ছে হাঙর, CAS, এটা হচ্ছে হাঙর। আর সার্কোপ্টেরিজির উদাহরণ হচ্ছে এই যে অস্ট্রেলিয়ান লাংফিশ, শিলাকান্ত মাছ। আর আমরা চারপাশে যত মাছ দেখি সবগুলো হচ্ছে অ্যাক্টিনোপ্টেরিজি। ঠিক আছে, তাহলে এই ছকটা তোমরা একসাথে পড়বা, আলাদাভাবে পড়ার কোনো সময় নাই যে কন্ডিকটিস গুলো আলাদাভাবে পড়লা, এইভাবে পড়ার সময় নাই, সবগুলো একসাথে পড়বা। যেমন CAS, ক্যাস, তাহলে এদের অন্তকঙ্কাল তরুণাস্থি, অস্থি, অস্থি, প্লাকোয়েড, সাইক্লোয়েড, গ্যানোয়েড, 5 থেকে 7 জোড়া, এক জোড়া, এক জোড়া, আবৃত নয়, আবৃত, আবৃত, হেটারো, হোমো, ডাইফি, থাকে না, থাকে, থাকে, এভাবে পড়বা। বুঝছো? তাহলে মনে থাকবে সহজেই। তাহলে দেখো প্লাকোয়েডাইস, প্লাকোয়েডাইস কার হবে বলতো? হাঙর। এবং হাঙরের বৈজ্ঞানিক নামটা দিয়েও প্রশ্ন আসে, সো হাঙরের বৈজ্ঞানিক নামটাও মনে রাখতে হবে ভাইয়া। হাঙরের বৈজ্ঞানিক নাম হচ্ছে স্কলিওডন। ওকে, পরের প্রশ্নটাতে যাই আমরা। কোনটির পরিবহন তন্ত্র আছে কিন্তু ফুল হয় না? অ্যান্সারটা বলে দিই, টেরিডোফাইটা। এটার ভাস্কুলার টিস্যু আছে কিন্তু এখানে কোনো ধরনের ফুল হয় না। হ্যাঁ, টেরিডোফাইটার আরো কিছু বৈশিষ্ট্য যদি দেখাই তোমাদের। ওকে, দেখো এদের কি আছে, ভাস্কুলার টিস্যু আছে না? ভাস্কুলার টিস্যু মানেই পরিবহন টিস্যু, পরিবহন টিস্যু আছে টেরিডোফাইটাতে। এই যে টেরিডোফাইটা মানে হচ্ছে ফার্ন বর্গীয় যে উদ্ভিদগুলো আছে। ওকে, তাহলে এদের ভাস্কুলার টিস্যু আছে কিন্তু এরা আবার অপুষ্পক, এরা অপুষ্পক এবং অবীজী, বীজটাও হয় না। এরা স্পোরোফাইটিক বা রেণুধর, রেণুধর মানে হচ্ছে এটা 2N। হ্যাঁ, এই যে 2N, স্পোরোফাইটিক বা রেণুধর মানে হচ্ছে 2N, ডিপ্লয়েড। এদের মূলকাণ্ড পাতা আছে। এই ফার্ন কিন্তু আশেপাশে দেখা যায়, তোমার বাড়ির আশেপাশে খুঁজলে এই ফার্ন উদ্ভিদটা পাবা। ঠিক আছে, একটু খুঁজে দেখো, এদের মূল কাণ্ড, তারপরে এই পাতা, এগুলো তো আছেই, মূলকাণ্ড পাতা আছে না, দেখলেই পাবা। হ্যাঁ, এদের সুস্পষ্ট যৌনক্রম বিদ্যমান, এদের যৌনক্রম আছে। এরা হচ্ছে উন্নত উদ্ভিদের কাছাকাছি, একদম উন্নত না তবে উন্নত উদ্ভিদের কাছাকাছি এদের বৈশিষ্ট্যগুলা। এবং এদের শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত। ঠিক আছে, তাহলে ফার্ন বর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলো মনে রাখো যে এদের ভাস্কুলার টিস্যু আছে কিন্তু অপুষ্পক, বীজও হয় না। যেহেতু পুষ্প নাই, বীজ কোথায় হবে, তাই না? এদের স্পোরোফাইটিক মানে কি 2N, ডিপ্লয়েড, এবং মূলকাণ্ড পাতায় এটা থাকবেই। শেষ প্রশ্নটা দেখো, পলিজিনের প্রভাব। এই প্রশ্নটা অনেকের আনকমন। এটার অ্যান্সারটা হচ্ছে পলিজিনের যে প্রভাব সেটাকে বলা হয় পুঞ্জীভূত বা কুমুলেটিভ, কুমুলেটিভ। ওকে, তো এখানে পুঞ্জীভূত না থেকে এটাও থাকতে পারে, এই ওয়ার্ডটাও থাকতে পারে। এই ওয়ার্ডটা একটু মনে রাখো, ওয়ার্ডটা হচ্ছে ক্রমবর্ধিষ্ণু, ওয়ার্ডটা হচ্ছে ক্রমবর্ধিষ্ণু, এই ওয়ার্ডটাও মনে রাখো। সো এখানে পলিজিন এই নামটা একটু খেয়াল করে দেখো, এখানে পলি কথাটার অর্থ হচ্ছে অনেক, তাই না? এবং নামের শেষ অংশে আছে জিন, সো অনেকগুলা জিন নামটার মধ্যে বোঝা যাচ্ছে। পলিজিন মানে কি? অনেক জিন। আমরা একটা বিষয় তো জানি, ক্রোমোজোমের ছোট্ট একটা অংশকে বলা হয় জিন, তাই না? 2টা জিন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটা আমরা জানি যে 2টা জিন একত্রে থেকে জীবের যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। যেমন ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, 2টা জিন জীবের একটা মাত্র বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ক্যাপিটাল টি মানে কি? লম্বা হওয়ার যে জিনটা, সেটা হচ্ছে ক্যাপিটাল টি, তাই না? কিন্তু যদি বিষয়টা এমন হয় যে অনেকগুলা জিন, হ্যাঁ, এই যে এইখানে জিন আছে, এইখানে জিন আছে, হ্যাঁ, আরো জায়গাতে জিন আছে, এরকম অনেকগুলা জিন মিলে যদি জীবের একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, সেটাকে আমরা বলতে পারি পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজিন সম্পর্কে কিছু তথ্য একটু মনে রাখো। এই যে পলিজিন সম্পর্কে কিছু তথ্য মনে রাখো, যেমন যেমন এই পলিজিনের যে মাত্রা, এদের মাত্রা গণনার যে পরিমাপ দ্বারা নির্ণয় করা হয়। যেমন পলিজিনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় যে বৈশিষ্ট্যগুলা, যেমন মানুষের উচ্চতা, গায়ের রং, এই গায়ের রং, এটা কি আমরা গণনা করি?
বলতো? এটা কিন্তু আমরা গণনা করি না, গণনার চেয়ে পরিমাপ, গায়ের রং কেমন ফর্সা, কেমন ফর্সা, কতটুকু সাদা, কতটুকু কালো, এই বিষয়গুলো আমরা জাস্ট পরিমাপ করি, আমরা কিন্তু গণনা করি না। ঠিক আছে? এছাড়া গায়ের রং হইতে পারে, উচ্চতা হইতে পারে, বুদ্ধিমত্তা আছে, এগুলো পলিজিনের প্রভাবে হয়। বুদ্ধিমত্তা, বুদ্ধিমত্তা, এরপরে গাভীর দুধ, গাভীর দুধ, দুধের রং, হ্যাঁ, ভুট্টা, ভুট্টা, গম, হ্যাঁ, গমের যে বীজের রং, এগুলো হচ্ছে পলিজিনের কারণে হয়। এবং পলিজিন মানে কি, এটা তো আগেই পড়ছি, পলিজিন মানে হচ্ছে একাধিক জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, তাহলে সেটাকে আমরা বলবো পলিজিন। সো এই পলিজিনের ফিনোটাইপিক অনুপাত যেটা, সেটাও মনে রাখা জরুরি। 1:4:6:4:1, গুরুত্বপূর্ণ কিন্তু। অন্যান্য যে ফিনোটাইপিক অনুপাত গুলা পড়ছি সেগুলো হচ্ছে কিন্তু অনেকটাই আলাদা। 1:4:6:4:1। আর পলিজিনের অস্বাভাবিকতার কারণে কিছু রোগ সৃষ্টি হয়। পলিজিনের অস্বাভাবিকতার কারণে যে রোগগুলো সৃষ্টি হয়, অটিজম হইতে পারে, ক্যান্সার হইতে পারে, এবং ডায়াবেটিসের টাইপ 2 এটা হতে পারে। ঠিক আছে? এই কথাটা একটু ভালো করে মনে রাখতে হবে। তোমাকে বলতে পারে যে পলিজিনের অস্বাভাবিকতার কারণে কোন রোগটা হয় না, তোমাকে দিবে অটিজম, ক্যান্সার, ডায়াবেটিস টাইপ 1 এবং টাইপ 2। যে ভালো করে পড়বে না সে কিন্তু ভুলে যেতে পারে। সো ডায়াবেটিসের টাইপ 2 যে ডায়াবেটিসটা, সেটা কিন্তু পলিজিনের কারণে হয়, এটা মনে রাখো। ঠিক আছে? ওকে। সো এই ছিল ঢাকা ইউনিভার্সিটির 19-20 সেশনের যে বায়োলজি অংশ আছে তার সমাধান। আমরা পরের ভিডিওগুলোতে আরো যে সেশনগুলো আছে সবগুলার যে বায়োলজি অংশটা আছে ঢাকা ভার্সিটির, সেগুলো নিয়ে আলোচনা করব। এই প্লেলিস্টটা একটু তোমরা সেভ করে রাখবা, যাতে সবগুলা ভিডিও তোমরা একসাথে পেতে পারো। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।